বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণী অর্থাৎ এসএসসির সাধারণ গণিতের বাস্তব সংখ্যা প্রথম অধ্যায়ের প্রথম লেকচার। মানে লেখা আছে বাস্তব সংখ্যা অর্থাৎ প্রথম অধ্যায় নাম্বার 1 আর লেকচার নাম্বার 1। তো এই যে বাস্তব সংখ্যা থেকে পরীক্ষায় খুব একটা অঙ্ক আসে না বা পরীক্ষায় খুব একটা প্রশ্ন আসে না। তো যেহেতু প্রশ্ন আসে না, তাই বলে এটা স্কিপ করে গেলে হবে না। এই অধ্যায়ে যদি না পারি আমরা, তাহলে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ও ফাংশন এবং আরো বিভিন্ন অধ্যায়ের প্রয়োগ আছে, যেমন 13তম অধ্যায়ে গেলে বিশেষ করে ওই অধ্যায়টার নাম হচ্ছে কি, ওই সমান্তর দ্বারা ওই অধ্যায়ে গেলে এই অধ্যায়ের অনেক বেসিক কনসেপ্ট ওখানে ব্যবহার করা হয়। তো ওই বিষয় সম্পর্কে বুঝতে হলে বা এই অধ্যায়গুলো সম্পর্কে আমাদেরকে জানতে হলে বাস্তব সংখ্যা জানা আমাদের অত্যন্ত প্রয়োজন। তো এই যে বাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যা বোঝার আগে আমরা বাস্তব সংখ্যার সাথে রিলেটেড যে আনুষঙ্গিক বিষয়াদি আছে ওই বিষয়াদি সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তো প্রথমত বাস্তব সংখ্যার মধ্যে যদি আমরা জানতে চাই, সেটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কাকে বলে আমরা আগে স্বাভাবিক সংখ্যা জানার চেষ্টা করি। তো 1 নম্বর দিয়ে হেডিং দিই এখানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা তো ইংরেজিতে যেটাকে বলে ন্যাচারাল নাম্বার, তা আমি ইংলিশ ভার্সনটা এখানে লিখছি না। স্বাভাবিক সংখ্যা কাকে বলে সংজ্ঞা যদি আমি বলতে চাই, তাহলে সংজ্ঞা হচ্ছে শূন্য থেকে বড় সকল ধনাত্মক। তাহলে আমি এর শর্তগুলো কি কি লিখে দিই। 1 নম্বরে হচ্ছে কি শূন্য থেকে বড় হতে হবে, শূন্য থেকে বড়। 2 হচ্ছে কি ধনাত্মক ধনাত্মক ধনাত্মক। এবং 3 হচ্ছে যে অখণ্ড 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 অর্থাৎ ভগ্নাংশ নয় এমন সংখ্যা। তাহলে এই 3টা বিষয় আমাদের স্বাভাবিক সংখ্যার সংজ্ঞায় থাকতে হবে। যেমন শূন্য থেকে বড়, তাহলে শূন্য থেকে বড় কোনগুলা আমরা যদি দেখি, শূন্য থেকে বড় 0.2, 1, 2, 3 বা 2.5। এই যে মানগুলো এগুলো হচ্ছে কি শূন্য থেকে বড়। তাহলে দেখি আমাদের পরের স্টেপে কি আছে, ধনাত্মক। শূন্য থেকে বড় ধনাত্মক, যদি শূন্য থেকে বড় বললেই ধনাত্মক হয়ে যায়, অর্থাৎ যেই মানগুলা প্লাস প্লাস মান। এবার যেই মানগুলার আগের চিহ্নটা হচ্ছে প্লাস, ধনাত্মক। তাহলে আমরা বুঝলাম যে এখানে যদি মাইনাস হয়, যেমন এখানে যদি -2 হয়, তাহলে এইটা হবে না। অর্থাৎ আগের চিহ্নটা হতে হবে কি প্লাস হতে হবে, কিছু দেয়া নাই মানে হচ্ছে প্লাস। এরপরে হচ্ছে কি অখণ্ড অর্থাৎ ভগ্নাংশ নয় বা দশমিক নয়। ভগ্নাংশ মানে কি দশমিক নয়। যেমন এই যে একটি সংখ্যা 0.2 কে আমরা এইভাবে লিখতে পারি, 2/10 এবং 2.5 এটাকে আমরা লিখতে পারি 3/2, মেবি 3/2। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3/2, আর এটাকে লিখতে পারি 2/10। তাহলে এই যে দশমিক বা ভগ্নাংশ এই মানগুলা কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে না। এই মানগুলা স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে না। তাহলে পড়বে কোনগুলা? পড়বে এই মানগুলা। শূন্য থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড ভগ্নাংশ নয় এরূপ সংখ্যা সমূহকে স্বাভাবিক সংখ্যা বলে। অর্থাৎ তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলা? তো স্বাভাবিক সংখ্যার ইংরেজি আগে স্বাভাবিক সংখ্যাগুলো দেখি। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ডট 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 এইভাবে অবিরাম দ্বারাই চলতে থাকবে। তাহলে এইগুলোই হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা। 1, 2, 3, 4, 1 থেকে শুরু করে। অর্থাৎ কখনো যদি হয় এমন 1.5 এটি স্বাভাবিক সংখ্যা হবে না। আবার 6.76 এটি স্বাভাবিক সংখ্যা হবে না। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হতে হলে আমাদেরকে এভাবে কি পূর্ণ সংখ্যা হতে হবে, অর্থাৎ সংখ্যাটা স্বয়ংসম্পূর্ণ হতে হবে। কারণ 1, 2, 3 এইভাবে। আবার এর আগের চিহ্ন যদি মাইনাস হয়, ঋণাত্মক হয়, তাহলে এটিও স্বাভাবিক সংখ্যা হবে না। তাহলে এই যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমরা এখন চিনলাম। এখন স্বাভাবিক সংখ্যাকে ইংরেজিতে যেহেতু বলা হয় ন্যাচারাল নাম্বার, তাই
স্বাভাবিক সংখ্যাকে সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এন ক্যাপিটাল লেটারের এন দেখলে আমরা বুঝবো কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা গেল। এখন এই স্বাভাবিক সংখ্যার মধ্যে আরো দুইটা পার্ট আছে। স্বাভাবিক সংখ্যার মধ্যে কি আরো দুইটা পার্ট আছে। সেই পার্টগুলা কি কি? এই পার্টগুলা হচ্ছে, স্বাভাবিক সংখ্যাকে আমরা আরো দুই ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ একটি ভাগ হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক, এবং আরেকটি হচ্ছে যৌগিক। যৌগিক সংখ্যা, একটি হচ্ছে কি মৌলিক সংখ্যা এবং আর অপরটি হচ্ছে কি যৌগিক সংখ্যা। তো প্রথমত আমরা স্বাভাবিক সংখ্যা কাকে বলে এই বিষয়টা দেখলাম এবং বুঝলাম। তাহলে কখনো যদি 100 বলি, এই সংখ্যাটা কি -100, 100 এটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। 100.56 এটি স্বাভাবিক সংখ্যা হবে না। তো স্বাভাবিক সংখ্যাকে আমরা বুঝতে পারছি। এখন স্বাভাবিক সংখ্যার মধ্যে আরো দুইটা ভাগ আছে, সেটি হচ্ছে কি, এক হচ্ছে কি মৌলিক এবং অপরটি হচ্ছে যৌগিক। তো মৌলিক সংখ্যাটা কাকে বলে? মৌলিক সংখ্যার সংজ্ঞা যদি দিতে চাই তাহলে এমন হবে, মৌলিক সংখ্যা যেই সংখ্যার গুণনীয়ক মাত্র দুইটা আছে, অর্থাৎ গুণনীয়ক মৌলিক সংখ্যা হওয়ার জন্য এক নাম্বার মৌলিক সংখ্যা হওয়ার শর্ত, এক নাম্বার হচ্ছে এই একটা শর্ত, এক নাম্বার হচ্ছে কি যে দুইটি মাত্র গুণনীয়ক, দুইটি মাত্র গুণনীয়ক, দুইটি মাত্র গুণনীয়ক। দুই নম্বরটা হচ্ছে যে এক এবং ওই দুইটি মাত্র গুণনীয়ক এক এবং ওই সংখ্যা নিজে। তাহলে এই দুইটা বিষয় যদি আমরা জানতে পারি যে মৌলিক সংখ্যা সম্পর্কে, মৌলিক সংখ্যার হচ্ছে দুইটি মাত্র গুণনীয়ক আছে, দুইটি মাত্র গুণনীয়ক আছে, এবং এই দুইটি গুণনীয়ক কি কি? একটি গুণনীয়ক হচ্ছে এক এবং আরেকটি গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যা নিজে। যেমন গুণনীয়ক কাকে বলে? গুণনীয়ক বোঝার জন্য আমরা এখানে দুইটা, প্রথমত আমি নেই দুই নেই, এই দুই সংখ্যাটাকে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, অর্থাৎ দুই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ ভাগ শেষটা শূন্য হবে। নিঃশেষে বিভাজ্য মানে কি ভাগ শেষটা শূন্য। তাহলে দুইকে আমরা ভাগ করি, দুইকে এক দ্বারা ভাগ করা যায়। দুইকে যদি এক দ্বারা ভাগ করি তাহলে দুই, এক দ্বারা দুইকে ভাগ করলে এক দুইয়ে দুই। আবার দুইকে দুই দ্বারা ভাগ করতে পারি, দুইকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে ভাগফলটা এক হয়। তাহলে এখানে দেখো যে দুইয়ের গুণনীয়ক বা দুইকে ভাগ করা যায় দুইয়ের চাইতে ছোট এমন সংখ্যা কি কি আছে? এক, এক আছে, এক আছে এবং ওই সংখ্যা নিজে আছে, অর্থাৎ দুই, সে নিজে আছে। এক এবং সে নিজে আছে। এক এবং সে নিজে, দুই ছাড়া আর কোন সংখ্যা কি দুইকে ভাগ করতে পারে? আর কোন সংখ্যা দিয়ে দুইকে ভাগ করা যায় না। তাহলে এখানে আমরা দেখি এই দুইটি মাত্র গুণনীয়ক আছে। তাহলে দুইয়ের গুণনীয়ক কয়টি আছে? একটি এবং সে নিজে দুই, দুইটি গুণনীয়ক পেয়েছে। এবং কি কি? এক এবং ওই সংখ্যাটি নিজে, এক এবং ওই সংখ্যাটি নিজে। তাহলে আমরা এই দুই সংখ্যাটিকে আমরা বলবো কি মৌলিক সংখ্যা। গুণনীয়ক আশা করি আমরা বুঝতে পারছি যে কোনো একটি সংখ্যাকে যেই যেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় ওই সংখ্যাগুলি হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক, নির্দিষ্ট সংখ্যার গুণনীয়ক। তাহলে দুই হচ্ছে একটি সংখ্যা যাকে এক এবং দুই, ওই দুইটি সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে দুই হচ্ছে মৌলিক সংখ্যা। এবং মনে রাখবে দুই হচ্ছে পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। দুই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে দুই, এবং একই সাথে পৃথিবীর একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে দুই। দুই ছাড়া আর কোনো মৌলিক সংখ্যা নাই যে এই সংখ্যাটি জোড় হবে। যতগুলো সংখ্যা হবে সবগুলোই বেজোড় হবে। তাহলে জোড় মৌলিক সংখ্যা যদি কখনো বলেছেন একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে দুই, তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত? সেটি হচ্ছে দুই। তাহলে মৌলিক সংখ্যার সংজ্ঞাটা যদি বলি, যেই সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ আরেকটু অন্যভাবে যদি বলি, যেই সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা নিজে, যেই সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা নিজে ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই, তাহলে ওই সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে। এখানে এখন তিনের বেলায় যদি আমি দেখি, তিন একটি সংখ্যা, তিনকে আমি এক দিয়ে যদি ভাগ করি, এক আমরা জানি সবার সাথেই যায়, তাহলে এক দিয়ে যদি ভাগ করি তিন হয়, এবং তিনকে যদি আবার তিন দিয়ে ভাগ করি তাহলে দেখো তিনকে এক দিয়ে ভাগ করা যায়, এক দিয়ে তিনকে ভাগ করলে এক তিনে তিন, তিনকে তিন দিয়ে ভাগ করলে তিন একে তিন।
3 একে 3। তাহলে এখানে যদি দেখি 3 একটি সংখ্যা, যেই সংখ্যাটিকে 1 দ্বারা এবং ওই সংখ্যা নিজে ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই। 1 এবং সে নিজে ছাড়া তাকে ভাগ করার মতো আর কোনো সংখ্যা নেই। 1 এবং সে নিজে ছাড়া তাকে ভাগ করার মতো আর কোনো সংখ্যা নাই, তাহলে ওই সংখ্যাটি হবে মৌলিক সংখ্যা। তাহলে 3 এর বেলায় কি 1 এবং 3 সে নিজে ছাড়া আর তাকে কেউ ভাগ করতে পারে না। 2 কি 3 কে ভাগ করতে পারে, যদি ভাগ করে তাহলে দশমিক মানটা চলে আসে, তাহলে 3 কে 2 দ্বারা ভাগ করা যায় না। তাহলে 3 ও একটি কি মৌলিক সংখ্যা। দেখুন 4 এর বেলায় আমি দেখি, 4 কে যদি আমি 1 দ্বারা ভাগ করি, প্রত্যেকটি সংখ্যা কিন্তু 1 দ্বারা ভাগ যায়, প্রত্যেক সংখ্যাকে 1 দ্বারা ভাগ করা যায়। 4 কে 1 দ্বারা ভাগ করলে 4 বার যায়। 4 কে আবার 2 দ্বারা ভাগ করা যায়, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়, এবং 4 কে 4 দ্বারা ভাগ করলে 1 হয়। এখানে লক্ষ্য করো, এখানে 4 একটি সংখ্যা, যেই সংখ্যাটিকে 1 দ্বারা ভাগ করতে পারছি এবং সে নিজে 1 দ্বারা ভাগ করছি, সরি এখানে হবে 1, কি লিখলাম, এইগুলো তো হবে, আমি তো এগুলা ভুল দেখাইছি। অর্থাৎ 4 কে 1 দ্বারা ভাগ করা যায় এবং 4 কে তার নিজেকে দিয়ে ভাগ করা যায়। একই সাথে এই 1 এবং সে নিজে ছাড়া আরো একটি সংখ্যা তার মধ্যে আছে, অর্থাৎ 2, 2 দিয়েও কি 4 কে ভাগ করা যায়, 2 দিয়েও 4 কে ভাগ করা যায়। তাহলে এখন 4 কি মৌলিক সংখ্যা? অবশ্যই না। মৌলিক সংখ্যা হওয়ার জন্য কি গুণনীয়ক হতে হবে 2টি। তাহলে এখানে গুণনীয়ক কি 1 2 3, এখানে গুণনীয়ক হচ্ছে কত 3টি, কিন্তু আমাদের শর্ত হচ্ছে কি 2টি গুণনীয়ক থাকতে হবে। কি কি সেই গুণনীয়কগুলো? 1 এবং ওই সংখ্যা নিজে। তাহলে এখানে 1 এবং ওই সংখ্যা নিজে ছাড়া 2 নামে আরেকটি গুণনীয়ক আছে, তাহলে এই সংখ্যাটি কি মৌলিক সংখ্যা হবে না। তাহলে মৌলিক সংখ্যা যদি না হয়, এটি হবে কি, এটি হবে সরাসরি যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা কাকে বলে আমরা বুঝতে পারলাম। যৌগিক সংখ্যা হচ্ছে যেই সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়া আরো গুণনীয়ক পাওয়া যায়, তাহলে ওই সংখ্যাই হচ্ছে গুণনীয়ক। অর্থাৎ অথবা যেই সংখ্যার গুণনীয়ক 2 এর অধিক, যেই সংখ্যার গুণনীয়ক 2 এর অধিক সেই সংখ্যাটি হচ্ছে কি যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কাকে বলে আমরা বুঝতে পারলাম, এবং মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা চেনার উপায়টা আমরা রপ্ত করতে পারলাম। এরপর মৌলিক সংখ্যার পর, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এগুলোর পর আছে স্বাভাবিক সংখ্যা, তারপর আছে কি পূর্ণ সংখ্যা। এর পরের টপিকটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যেটাকে ইংরেজিতে বলে ইন্টিজার নাম্বার। তাহলে আমরা লিখি হেডিং দিয়ে 2 নাম্বার অপশন হচ্ছে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার। আমি ইংলিশ অংশটুকু লিখছি না, বাংলাতেই লিখি ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার সংজ্ঞাটা যদি দিতে চাই, তাহলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে আমি কি বলেছি, 1 নাম্বার বলছি কি শূন্য সহ, শূন্য সহ স্বাভাবিক সংখ্যায় কিন্তু শূন্য থেকে বড় এই কথা লেখা ছিল, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক, সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা। 3 নাম্বার হচ্ছে কি অখণ্ড, অখণ্ড বা ভগ্নাংশ নয়, ঋণাত্মক সংখ্যা হবে। শূন্য থেকে সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহ। তাহলে 1 নম্বর হচ্ছে কি শূন্য সহ, তাহলে এই পূর্ণ সংখ্যাতে কি হবে শূন্যটা অন্তর্ভুক্ত থাকবে। তাহলে কি পূর্ণ সংখ্যার সেটকে যদি আমরা লিখতে চাই, তাহলে এইভাবে লিখবো শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক। তাহলে ধনাত্মক ও ঋণাত্মক, তাহলে ধনাত্মক যদি বলি 1, 1.5, 1.6, 2, আবার এই দিক থেকে যদি বলি, আমি এইভাবে উদাহরণটা না দিই, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক, অর্থাৎ 0, 1, -1, 2, -2, 3, -3, ডট 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 এইভাবে ডট 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 এইভাবে চলতে থাকবে। অর্থাৎ ধনাত্মক 1, 2, 3, 4, 5, 6, 7 এদিকে যেতে থাকবে, ঋণাত্মক অর্থাৎ -1, -2, -3, -4, -5, -6 এইভাবে চলতে থাকবে।
এই যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক, এভাবে এখানে আবার বলেছি অখণ্ড অর্থাৎ ভগ্নাংশ নয়। যেমন অখণ্ড বলতে কি আগেও দেখিয়েছি, যেমন 1.5 এটা কি কখনো পূর্ণ সংখ্যা হবে? তখন বা -1.5 এটা কি পূর্ণ সংখ্যা হবে? এটা পূর্ণ সংখ্যা হবে না, এটা পূর্ণ সংখ্যা হবে না। কারণ আমরা সংখ্যায় বলেছি কি অখণ্ড অর্থাৎ ভগ্নাংশ নয়, ভগ্নাংশ নয় মানে দশমিক নয় আর কি। তাহলে এই যে দশমিক যুক্ত সংখ্যা এটা কি পূর্ণ সংখ্যা হবে না। পূর্ণ সংখ্যা হওয়ার জন্য কি হবে? সংখ্যাটা স্বয়ংসম্পূর্ণ হতে হবে, সংখ্যাটি স্বয়ংসম্পূর্ণ হতে হবে, এবং একই সাথে সংখ্যাটার চিহ্ন কি প্লাসও যদি হয় সেটিও পূর্ণ সংখ্যা, মাইনাস যদি হয় সেটিও পূর্ণ সংখ্যা, আবার শূন্য কি পূর্ণ সংখ্যা, শূন্য হলে সেটিও পূর্ণ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি কি যে স্বাভাবিক সংখ্যা কি পূর্ণ সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার যেই সেট ওই সেটটা কি পূর্ণ সংখ্যার সেট আমরা বলতে পারি। অর্থাৎ পূর্ণ সংখ্যার মধ্যে কি স্বাভাবিক সংখ্যা নিহিত। স্বাভাবিক সংখ্যা কি ছিল? শূন্য থেকে বড় 1 2 3 4 এগুলো ছিল, 1 2 3 4, কখনো কি দশমিক মানগুলো ছিল না। তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো কি পূর্ণ সংখ্যার মধ্যে নিহিত। আর পূর্ণ সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা থেকে আরেকটু বিস্তৃত, অর্থাৎ স্বাভাবিক সংখ্যায় শূন্য ছিল না, শূন্য থেকে বড় সব স্বয়ংসম্পূর্ণ সংখ্যাগুলো ছিল। আর পূর্ণ সংখ্যায় শূন্য সহ স্বাভাবিক সংখ্যায় যে উপাদানগুলো আছে সেগুলো তো আছেই, সাথে মাইনাস উপাদানগুলো অর্থাৎ ঋণাত্মক উপাদানগুলো আছে, সাথে কি ঋণাত্মক উপাদানগুলো আছে। তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলে এটা আমরা বুঝলাম। তো পূর্ণ সংখ্যা যেহেতু ইন্টিজার নাম্বার, এটাকে আই দিয়ে লেখা হয়, আই দিয়ে ডিনোট করা হয়। তো আমরা যেহেতু আই দিয়ে ডিনোট করা হয়, আবার জেড দিয়েও ডিনোট করা হয়। এখানে কি জেড দিয়েও ডিনোট করা হয়, আমরা জেড দিয়েই ডিনোট করবো। আই বা জেড দিলে যে কোনোটা দিলেই হয়। সাধারণত জেড দিয়ে এইভাবে লেখা হয়, মোটা করে লিখে জেড দিয়ে লেখা হয়। জেড মানে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা সম্পর্কে বুঝলাম। পূর্ণ সংখ্যা কাকে বলে আমরা দেখলাম। এর পরের টপিকটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা কাকে বলে। ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা কাকে বলে আমি এখানে সংজ্ঞাটুকু লিখি। ভগ্নাংশ, ভগ্নাংশ 3 নাম্বার হেডিং দিয়ে লিখি, ভগ্নাংশ বা ফ্র্যাকশন। ভগ্নাংশ বা ফ্র্যাকশন। ভগ্নাংশ সংজ্ঞাটা যদি দিতে চাই তাহলে পি ও কিউ, পি বাই কিউ আকারের সংখ্যাকে, পি বাই কিউ আকারের সংখ্যাকে ভগ্নাংশ বলে। অর্থাৎ বিষয়টা এমন হচ্ছে যে পি বাই কিউ আকারের, পি বাই কিউ আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে। ভগ্নাংশ সংখ্যা বলে। তাহলে পি বাই কিউ আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে। এর থেকে খুব একটা বেশি বোঝা যাচ্ছে না যে আসলে ভগ্নাংশ সংখ্যাটা কি হতে পারে। পি ও কিউ দুটি সংখ্যা, পি ও কিউ দুটি সংখ্যা পি বাই কিউ আকারে, অর্থাৎ পি বাই কিউ আকারে দুটি সংখ্যা। আমি শর্তগুলো আগে লিখে দিই। যেমন বিষয়টাকে একটু এইভাবে না বলে আর একটু যদি বলতাম যে দুটি সহমৌলিক সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করলে যে পি বাই কিউ আকারে প্রকাশ করলে যে মান পাওয়া যায় সেটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এখন সহমৌলিক সংখ্যা কি, তো আমি এখন পি বাই কিউ আকারের সংখ্যার আগে সহমৌলিক সংখ্যাটা একটু বুঝাই। মৌলিক সংখ্যা তো আমরা এর আগে একটু দেখছি। মৌলিক সংখ্যা হচ্ছে কোনো সংখ্যার গুণনীয়ক যদি এক এবং ওই সংখ্যাটি নিজে, ওই সংখ্যার গুণনীয়ক সে নিজেই হয়, এক এবং সে নিজেই ওই সংখ্যাটির গুণনীয়ক, এক এবং সে নিজে ছাড়া আর কোনো গুণনীয়ক নাই, তাহলে ওই সংখ্যাটি হচ্ছে কি মৌলিক সংখ্যা। এখন আমি বলেছি কি মৌলিক সংখ্যা না, যৌগিক, সরি সহমৌলিক সংখ্যা। আমি একটু লিখি যে সহমৌলিক সংখ্যা, সহমৌলিক। ভগ্নাংশ লেখার আগে আমার এটা আগে লিখে দেওয়া উচিত ছিল যে সহমৌলিক সংখ্যা কাকে বলে। সহমৌলিক সংখ্যা কাকে বলে এই বিষয়টা একটু দেখাই। যেমন
কি কি হতে পারে, 4 নেই। যেমন 4 একটি সংখ্যা। 4 সংখ্যাটিকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এমন দাঁড়ায় যে 4 ইন্টু 1, বা আমি এইভাবে না লিখে এইভাবে লিখে দিই, 4 একটি সংখ্যা, এটার উৎপাদক যদি আমি করি তাহলে 4 ভাগ 1, 1 দিয়ে 4কে ভাগ করা যায়, 4কে আর কি কি দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, এবং 4কে 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে 4 এর গুণনীয়ক আমি এখানে একটু লিখি যে 4 এর গুণনীয়ক, 4 কালো কালি দিয়ে লিখি, 4 এর গুণনীয়ক সমান, 4 এর গুণনীয়ক কত কত, যেমন 1, 2 এবং 4, 1 2 4। তাহলে 4 এর গুণনীয়ক কি, 1 2 4। তাহলে 4 এর গুণনীয়ক দিলাম। এবং আরেকটি সংখ্যা আমি নেই এখানে 9, আরেকটি সংখ্যা আমি নেই 9, 9 একটি সংখ্যা। 9 কে কোন কোন সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি দেখি। 9 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 1 দিয়ে ভাগ করলে 9 হয়। 9 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 3 হয়। 9 কে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 1 হয়। তাহলে 9 এর গুণনীয়ক কি কি ওগুলো একটু দেখি। তাহলে 9 কে আমরা ভাগ করতে পারি 1 দিয়ে, 9 কে ভাগ করতে পারি 3 দিয়ে, 9 কে ভাগ করতে পারি কি 9 দিয়ে। তাহলে 9 এর গুণনীয়ক আমরা এখানে লিখি যে 9 এর গুণনীয়ক, গুণনীয়ক সমান কি কি 1 3 এবং 9, 1 3 এবং 9। এই যে দুইটি সংখ্যা লিখলাম, 4 একটি সংখ্যা, 9 একটি সংখ্যা। আচ্ছা এখানে এখন দেখি 4 মৌলিক সংখ্যা কিনা, 4 মৌলিক সংখ্যা কিনা। 4 মৌলিক সংখ্যা না, 1 এবং 4 বাদে তার আর একটি গুণনীয়ক আছে কত 2, তাহলে 4 মৌলিক সংখ্যা না। এবং 9 মৌলিক সংখ্যা কিনা দেখি, 1 এবং 9 এর পরেও মাঝখানে 3 নামে আরেকটি গুণনীয়ক আছে, তাহলে 9ও কি মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম, 4ও মৌলিক সংখ্যা নয়, 9ও মৌলিক সংখ্যা নয়। তাহলে 4 এর গুণনীয়ক এবং 9 এর গুণনীয়ক আমরা বের করলাম। বের করে দেখি 4 এবং 9 এর মধ্যে কোন কোন গুণনীয়ক গুলা কমন আছে। আমরা দেখি 4 এর মধ্যে গুণনীয়ক হিসাবে আছে কত, আমি নীল কালি দিয়ে দেখাই। 4 এর মধ্যে গুণনীয়ক হিসাবে আছে 1। দেখি এই 1 9 এ আছে কিনা, 9 এও 1 আছে, 9 এও 1 আছে। আবার দেখি 4 এ গুণনীয়ক হিসাবে আছে কত 2, দেখি এই 2 9 এ আছে কিনা, 2 কি 9 এ নাই। আবার 4 এর মধ্যে গুণনীয়ক হিসাবে আছে 4, দেখি 4 9 এ 4 গুণনীয়ক আছে কিনা, 9 এ 4 গুণনীয়ক নাই। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি 4 একটি মৌলিক সংখ্যা, সরি 4 একটি সংখ্যা, 4 কিন্তু যৌগিক সংখ্যা, মৌলিক নয়। 4 একটি সংখ্যা এবং 9 একটি সংখ্যা। 4 আলাদাভাবে যৌগিক সংখ্যা, আবার 9ও আলাদাভাবে যৌগিক সংখ্যা। কিন্তু এই দুইটি সংখ্যা কিন্তু মৌলিক নয়, দুটিই মৌলিক নয়। এই বিষয়টা আমরা বুঝতে পারছি। কিন্তু দুইটি সংখ্যার গুণনীয়ক আমরা আলাদা আলাদাভাবে বের করলাম। বের করে দেখলাম যে দুইটি সংখ্যার মধ্যে গুণনীয়ক হিসাবে 1 ছাড়া আর কোনো গুণনীয়ক কমন নাই। 4 এবং 9 এর মধ্যে গুণনীয়ক হিসাবে 1 ছাড়া, এখানে এই যে 1, এখানেও 1 আছে, এখানেও কি 1 আছে। এই 1 সংখ্যাটি ছাড়া, গুণনীয়ক হিসাবে 1 ছাড়া আর কোনো সংখ্যা কমন নাই। এই বিষয়টা তো আমরা বুঝতে পারছি। এখন যদি এই বিষয়টা বুঝতে পারি তাহলে সহমৌলিক বিষয়টা আমাদের আয়ত্তে চলে এসেছে। কিভাবে চলে এসেছে, যদি দুটি সংখ্যার গুণনীয়ক, দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 থাকে, দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হয়, 1 ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। আর ক্লিয়ার করে যদি বলি, দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক পাওয়া না যায়, তাহলে ওই দুটি সংখ্যা পরস্পর কি সহমৌলিক। তাহলে 4 এবং 9 দুটি সংখ্যা, সেই যেই দুটি সংখ্যার মধ্যে 1 ছাড়া, দুইটি সংখ্যারই গুণনীয়ক আলাদা আলাদাভাবে নিয়েছি, নিয়ে 1 ছাড়া আর কোনো কমন গুণনীয়ক দুটি সংখ্যার মধ্যে নাই, তাহলে 4 এবং 9 এই দুইটি সংখ্যা কি বলতে পারি, সহমৌলিক বলতে পারি। এই দুইটি সংখ্যা কি পরস্পর, 4 এবং 9 একে অপরের সাপেক্ষে কি সহমৌলিক। এখন এই সহমৌলিক বলার ব্যাপারে কিন্তু মৌলিক সংখ্যার সাথে এর কোনো যোগসূত্র নাই। এখন এটা এখানে একটা মৌলিক হতে পারে, আরেকটা যৌগিক হতে পারে, আবার দুটি মৌলিক হতে পারে, আবার দুটি যৌগিক হতে পারে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। যে সহমৌলিক হতে হলে যে সংখ্যা
একাধিক সংখ্যাকে যৌগিক মৌলিক হতে হবে অথবা কোনো একটি সংখ্যাকে মৌলিক হতে হবে এরকম কোনো শর্ত নাই। তাহলে সহমৌলিক কি বুঝতে পারলাম। এখন এখানে আমরা দুইটা নিয়ে উদাহরণ দেখেছি, সংখ্যা তিনটাও হতে পারে, তিনটি সংখ্যাও যদি হয়, তিনটি সংখ্যার মধ্যে যদি সাধারণ গুণনীয়ক এক ছাড়া আর কোনো কমন গুণনীয়ক না পাই, তাহলে ওই তিনটি সংখ্যাই পরস্পর একে অপরের সাপেক্ষে সহমৌলিক। যদি আমরা এখানে কি নিতাম, 3 নিতাম আর একটি সংখ্যা, 3 আর একটি সংখ্যা, 3 নিলে অবশ্যই হইতো না, 3 নিলে এখানে 3 আছে, ও 3 থাকলে সমস্যা নাই, কারণ কি যে 3 একটি সংখ্যা, আমি যেহেতু এখানে লিখছি তাহলে দেখাই, 3 একটি সংখ্যা, তার গুণনীয়ক কি কি হবে, 1 এবং 3, 1 এবং 3, 3 এর গুণনীয়ক 1 এবং 3, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানেও কি 1 আছে, 3 তে 1 আছে, 4 এও 1 আছে, 9 এ 1 আছে, 3 তেও 1 আছে, আবার 4 এ 2 আছে, 9 এ 2 আছে, 9 এও 2 নাই, 3 তে আছে কিনা এটা আর আমার দেখা লাগবে না, থাকলে তিনটাতেই থাকতে হবে। তাহলে 4 এ 4 আছে, 9 এ 4 নাই, এখন 3 তে 4 আছে কিনা আমার দেখার বিষয় না, 3 9 এ আছে, 3 তে আছে, কিন্তু 4 এ 3 নাই। তাহলে এখন এই তিনটার সাপেক্ষে যদি আমরা বলি, এই তিনটার মধ্যে একমাত্র কমন গুণনীয়ক হচ্ছে কত, 3, একমাত্র কমন গুণনীয়ক হচ্ছে কি 3। একসাথে তিনটা এক ছাড়া আর কোনো সংখ্যা তিনটাই পায় নাই, তাহলে এই যে 4 9 এবং 3 এই তিনটাই একে অপরের সাপেক্ষে পরস্পর কি সহমৌলিক, পরস্পর সহমৌলিক। তাহলে সহমৌলিক ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। তাহলে সহমৌলিক যদি বুঝে থাকি, এখন ভগ্নাংশের সংজ্ঞাটা দিতে পারি। দুটি সহমৌলিক সংখ্যাকে যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাহলে তাদেরকে ভগ্নাংশ বলে। সহমৌলিক সংখ্যা কি আসলে তো আমরা বুঝতে পারছি, দুটি সহমৌলিক সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করলে তাকে ভগ্নাংশ বলে। এবং শর্ত, সহমৌলিক সংখ্যা বুঝলাম, পি বাই কিউ আকারে কিভাবে প্রকাশ করতে, অর্থাৎ উপরে একটি মান নিচে একটি মান এরকম যদি থাকে তাহলে ভগ্নাংশ লিখতে পারি, বা আমরা অনুপাত আকারে যদি লিখি পি অনুপাত কিউ এইভাবে লিখতে পারি, আবার এটাকে এইভাবে লেখা হয় পি বাই কিউ। আবার নিচের ক্লাসে আমরা পড়ে আসছিলাম কি এটাকে এইভাবে লেখা হয় যে এইটাকে ভাগ করা বোঝায়, যেমন 2/3, বা এটাকে এমনি না দিয়ে এভাবে বলি 10 বা 10/2 যদি বলি, তাহলে এইটাকে কি এইভাবে লেখা যায় যে এটাকে উপরে লিখতে হয়, প্রথমটাকে উপরে এবং নিচেরটাকে পরেরটাকে কি নিচে, এটা হচ্ছে কি বাচক আর এটা হচ্ছে কি বাহ্য, বাহ্যটা উপরে বাচকটা নিচে। তো এটাকে এইভাবেও লেখা যায় যে 10:2, কত রকম লেখা যায়। তো এই পদ্ধতিটা হচ্ছে কি বাচ্চাদের পদ্ধতি, তো আমরা এই পদ্ধতিগুলো ইউজ করি। এবারে পি অনুপাত কিউ বা পি বাই কিউ আকারে যদি লেখা যায় তাহলে ওটি হচ্ছে কি ভগ্নাংশ। এখন শর্ত হচ্ছে শর্ত হচ্ছে এমন যে শর্তগুলা হচ্ছে পি নট ইকুয়াল 0, পি নট ইকুয়াল 0 এবং কিউ নট ইকুয়াল 0, আবার কিউ নট ইকুয়াল 1 এবং পি নট ইকুয়াল কিউ। এখানে কিন্তু 4টি শর্ত দেয়া আছে, এখানে শর্ত দেয়া আছে কি 4টি শর্ত, 1 2 3 4টি, এই 4টি শর্ত কিন্তু মেনে চলে। দুটি সহমৌলিক সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা গেলে তাদেরকে ভগ্নাংশ বলে, যেখানে পি নট ইকুয়াল 0, কিউ নট ইকুয়াল 0 এবং কিউ নট ইকুয়াল 1 এবং পি নট ইকুয়াল 1। তো সহমৌলিক সংখ্যা যেহেতু বলছি, দুটি সহমৌলিক সংখ্যা যেহেতু বলছি, তো সেইখানে এই শর্তগুলা না দিলেও চলতো। সহমৌলিক মানে কি, সহমৌলিক মানে কি এমন দুটি সংখ্যা যেই দুটি সংখ্যার মধ্যে 1 ছাড়া আর কোনো সংখ্যা কি কোনো গুণনীয়ক কি কমন নাই, তখন আর এই শর্তগুলা না দিলেও চলতো। যেহেতু শর্তগুলা দিছি তাহলে এই শর্তগুলার ব্যাখ্যা একটু দিই। যদি কখনো পি ইকুয়াল 0 হয়, আমরা পি এর মান 0 দিলাম, পি ইকুয়াল 0 লিখলাম, তাহলে পি বাই কিউ আকারের সংখ্যাটি কি হবে, পি বাই কিউ আকারের সংখ্যাটি কেমন হবে, পি ইকুয়াল 0 দিলে পি বাই কিউ আকারের সংখ্যাটি হবে পি এর মান 0, তাহলে পি এর মান 0 বসালাম, কিউ এর মান কিউ, অথবা কিউই রাখি, কিউ এর মান কিউ, তাহলে কোনো কিছুকে
শূন্যকে কোনো কিছু দিয়ে যদি ভাগ করি, শূন্যকে যদি কোনো কিছু দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল কি হয়? শূন্য হয়। তাহলে শূন্য, এটি তো কোনো ভগ্নাংশ হতে পারে না, এটি ভগ্নাংশ হতে পারে না। আবার কিউ ইকুয়াল যদি 0 হয়, তাহলে লিখি যে কিউ ইকুয়াল 0 হলে পি বাই কিউ, পি জায়গায় রাখলাম, কিউ এর মান শূন্য বসালাম। তো আমরা জানি কোনো কিছুকে শূন্য দিয়ে যদি ভাগ করি, কোনো কিছুকে যদি শূন্য দিয়ে ভাগ করি, সেটি কি হয়? অসংজ্ঞায়িত হয়, অসংজ্ঞায়িত হয়, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত হয়। কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে সেটি কি হয়? অসংজ্ঞায়িত হয়। আবার কিউ ইকুয়াল 1 হলে, কিউ এর মান 1 বসিয়ে দেখি, অর্থাৎ হরের মান 1, কিউ ইকুয়াল 1 হলে পি বাই কিউ, তাহলে দেখি পি, কিউ এর মান কত? কিউ এর মান বলেছি 1, তাহলে 1 সমান সমান কি দাঁড়ালো? পি দাঁড়ালো। তাহলে পি এর মান যদি 5 হয়, মনে করলাম পি এর মান 5, তাহলে কি হলো? 5। তাহলে 5 এটি তো ভগ্নাংশ হতে পারে না, নিচে 1 যদি থাকে তাহলে এটি ভগ্নাংশ হতে পারে না। এটি একটি কি? পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বা 5 হলে তো স্বাভাবিক সংখ্যা হয়, পূর্ণ সংখ্যাও হয়। তাহলে নিচে 1 ছাড়া অন্য কিছু হতে হবে। যদি 5 হয় তাহলে তো এটি তো 5ই বোঝালো, এটা তো বাংলা অংশকে নির্দেশ করে না। এখন দেখি পি ইকুয়াল কিউ হলে কি হয়, অর্থাৎ পি সমান কিউ হলে কি হয়? পি সমান কিউ, অর্থাৎ পি এর মান, পি সমান যদি কিউ হয়, তাহলে পি এর মান আমরা ধরলাম কত? 5 ধরলাম, পি এর মান 5, তাহলে পি এর মান যদি 5 হয়, কিউ এর মানও কি হবে? 5 হবে। পি এর মান যদি 5 হয়, তাহলে কিউ এর মানও কি? 5। পি এর মান 5 হলে কিউ এর মানও 5। তাহলে দেখি এখন পি বাই কিউ সমান, পি এর মানও 5, কিউ এর মানও 5, সমান 5 কে 5 দিয়ে যদি ভাগ করি, তাহলে ভাগফল কত? 1 হলো। তাহলে কি দাঁড়ালো? 1। পি বাই কিউ, পি এবং কিউ যদি পরস্পর সমান হয়, তাহলে কি হয়? ভাগফলটা কত হয়? 1 হয়। এটি কিন্তু ভগ্নাংশ নয়। তাহলে এই শর্ত সাপেক্ষে, এই 4টি শর্ত আমাদের মাথায় রাখতে হবে ভগ্নাংশ বোঝার জন্য। যদি এমন হয় 5/3, এটি ভগ্নাংশ, কারণ 5 এবং 3 এর মধ্যে এক ছাড়া সাধারণ কোনো গুণনীয়ক পাওয়া যাবে না। আবার এমন যদি হয় 6/7, এটিও ভগ্নাংশ। 73/5, এটিও কি? ভগ্নাংশ, এটিও ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কি, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এখন ভগ্নাংশ, কত সময় দিলাম? ভগ্নাংশ আবার, ভগ্নাংশ হচ্ছে দুই ধরনের, ভগ্নাংশ দুই ধরনের। একটি হচ্ছে কি স্বাভাবিক ভগ্নাংশ এবং আরেকটি হচ্ছে দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশ, স্বাভাবিক ভগ্নাংশ, স্বাভাবিক ভগ্নাংশ এবং আরেকটি হচ্ছে দশমিক ভগ্নাংশ। স্বাভাবিক ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। তো স্বাভাবিক ভগ্নাংশ কাকে বলে? স্বাভাবিক ভগ্নাংশ আবার দুই ধরনের হয়। স্বাভাবিক ভগ্নাংশ আবার হয় কি? দুই ধরনের। স্বাভাবিক ভগ্নাংশ হচ্ছে লব বড় হর ছোট, প্রকৃত ভগ্নাংশ। যেমন ভগ্নাংশের আমরা জানি কি একটি লব থাকে, একটি হর থাকে। তাহলে যেই ভগ্নাংশের, একটি ভগ্নাংশ কি এখানে লিখি 5/3, 5/3, অর্থাৎ উপরেরটাকে আমরা লব বলি, আমরা জানি উপরেরটা লব আর নিচেরটা হর। যেই ভগ্নাংশের লব বড় এবং হর ছোট, লব বড় হর ছোট, তাকে কি বলে? প্রকৃত ভগ্নাংশ বলে। তাকে প্রকৃত ভগ্নাংশ বলে, এখানে লিখে দিই। তাকে বলে কি? প্রকৃত ভগ্নাংশ। তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। এবং অপর দিকে যদি আমরা এইভাবে লিখি যে p/7 একটি ভগ্নাংশ, যেই ভগ্নাংশের লব ছোট কিন্তু হর বড়, যে ভগ্নাংশের লব ছোট কিন্তু হর বড়, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে আমরা বুঝতে পারলাম। যেই ভগ্নাংশের লব ছোট হর বড়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আবার যেই ভগ্নাংশের লব ছোট হর বড়, আগে কি বলছি? প্রকৃত ভগ্নাংশে কি বলছি? যেই ভগ্নাংশের লব বড় হর ছোট, কি ভুলভাল বলি, ভুল বলছি তখন।
আমি আবার বলি, আগে আমি ভুল বলছি। যেই ভগ্নাংশের লব ছোট হর বড় হবে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। লব ছোট অর্থাৎ 3 আর নিচে লিখলাম কত 7, এইটাই হবে প্রকৃত ভগ্নাংশ 7/3। তাহলে যেই ভগ্নাংশের লব ছোট হর বড়, আগে কি বলছি ভুল ভুল বলছি আগে মনে হয়। যেই ভগ্নাংশের লব ছোট হর বড়, লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। এখানে লব 3 হর 7, তাহলে লবটা ছোট হরটা বড়, তাহলে এটি হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। আবার যেই ভগ্নাংশের লব বড় হর ছোট, যে ভগ্নাংশের লব বড় হর ছোট, এটি হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ এখানে লব হচ্ছে 9, হর হচ্ছে 4 যেটি ছোট, তাহলে লব থেকে হর ছোট, তাহলে লব বড় হর ছোট এমন ভগ্নাংশ হলে অপকৃত ভগ্নাংশ। তো অপকৃত ভগ্নাংশকে আবার মিশ্র ভগ্নাংশ নেওয়া যায়, যেমন এইভাবে আমরা লিখি, কালো কালি দিয়ে 9 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 কে 4, 2 4 8, 8 ভাগশেষ কত 1, ভাগশেষ 1, তাহলে এটাকে এইভাবে লেখা হয়। ভাগফলটাকে এখানে লেখা হয় সমস্ত আকারে, ভাগফলটাকে এখানে লেখা হয় সমস্ত আকারে, এবং ভাগফলটা সমস্ত আকারে লেখা হয়, এবং ভাগ বাজকটাকে নিচে লেখা হয়, অর্থাৎ হর যেটা আছে এটা নিচে লেখা হয়, এবং ভাগফলটাকে এখানে লেখা হয়, এবং ভাগশেষটাকে এখানে উপরে লেখা হয়, ভাগশেষটাকে এখানে উপরে লেখা হয়। এটাকে উচ্চারণ করা হয় 2 সমস্ত 4 ভাগের। তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্ত আকারে লিখতে পারি। সমস্ত আকারে লিখলে তখন এটাকে বলে কি মিশ্র ভগ্নাংশ, তখন হয়ে যায় এটার নাম কি মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা বলতে পারি কি অপকৃত থেকে মিশ্রতে যেতে পারি, আবার মিশ্র থেকে অপকৃততে আসতে পারি, অপকৃত থেকে মিশ্রতে যেতে পারি, আবার মিশ্র থেকে অপকৃতে আসতে পারি। তাহলে স্বাভাবিক ভগ্নাংশ দুই প্রকার, প্রকৃত ভগ্নাংশ এবং অপকৃত ভগ্নাংশ। এবং অপকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভাগ প্রক্রিয়ার মাধ্যমে মিশ্র ভগ্নাংশে যেতে পারি, আবার মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে আসতে পারি। তাহলে এখন এটা থেকে এখানে নিয়ে আসি, দেখি এটা থেকে এখানে আসার পদ্ধতিটা কি। এটা থেকে এখানে আসার পদ্ধতিটা হচ্ছে, হরটা জায়গায় থাকবে, হরটা কি জায়গায় থাকবে, এবং 2 এবং 4 এই যে সমস্তটা এবং হর গুণ হবে, সমস্ত গুণ হর, এভাবে ব্রেকেট দিয়ে তারপর যোগ হবে কত, এই লবটা কি যোগ হবে। তাহলে আমরা লিখতে পারি 4, 2 4 8 যোগ 1 সমান সমান 9/4, 9/4। তাহলে অপকৃত থেকে আমরা মিশ্র ভগ্নাংশে যেতে পারি, আবার মিশ্র ভগ্নাংশ থাকলে অপকৃত ভগ্নাংশে আসতে পারি। তাহলে স্বাভাবিক ভগ্নাংশ আমরা বুঝতে পারলাম। এখন হচ্ছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ আবার কি, এই যে প্রকৃত এবং অপ্রকৃত বা মিশ্র ভগ্নাংশকে আমরা যদি ভাগ করি তাহলে তো দশমিক ভগ্নাংশে আমরা আসতে পারি, হ্যাঁ আসা যায়, কিন্তু তারপরেও দশমিক ভগ্নাংশ নামে আলাদা একটা বিষয় আছে। যেমন আমি যদি এখানে লিখি 5, তাহলে 5 এর সাথে দশমিক দিয়ে এইভাবে একটি শূন্য দিতে পারি, 5.0, এটি কি, এটি লিখতে পারি 5.0, এটি একটি কি দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ হবে, এটাকেই দশমিক ভগ্নাংশ বলে। আবার আমি যদি এমন লিখি 6.12, এটি কি, এটি হচ্ছে কি দশমিক ভগ্নাংশ, এটি দশমিক ভগ্নাংশ। তাহলে প্রত্যেক বাস্তব সংখ্যাকেই দশমিক ভগ্নাংশ বলে, প্রত্যেক বাস্তব সংখ্যাকে কি দশমিক ভগ্নাংশ আকারে লিখতে পারি। তো বাস্তব সংখ্যাকে এই বিষয়টা যদিও এখনো ক্লিয়ার বলি নাই, তো প্রত্যেকটি সংখ্যাকে কি আমরা দশমিক ভগ্নাংশ আকারে লিখতে পারি। 5.0 আমি যদি এখানে লিখি 4.00, এটিও কি, এটি একটি দশমিক ভগ্নাংশ। তাহলে দশমিক ভগ্নাংশ কি এই বিষয়টা আমরা বুঝলাম। তো দশমিক ভগ্নাংশ আবার দুই ধরনের হয়, দশমিক ভগ্নাংশ আবার কি দুই ধরনের হয়, দশমিক ভগ্নাংশ হয় দুই ধরনের। স্বাভাবিক ভগ্নাংশ কয় ধরনের হয় দেখলাম, এবং দশমিক ভগ্নাংশ কয় ধরনের হয় এখন দেখি। দশমিক ভগ্নাংশ হয় দুই ধরনের, একটি হচ্ছে কি সসীম দশমিক ভগ্নাংশ, আর একটি হচ্ছে কি অসীম দশমিক ভগ্নাংশ। যেমন সসীম দশমিক ভগ্নাংশ কি কি হতে পারে, আমি লাল কালি দিয়ে লিখি, সসীম, সসীম দশমিক, আরেকটি হচ্ছে কি অসীম দশমিক, অসীম দশমিক, সসীম দশমিক ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশ।
কারণ সসীম দশমিক ভগ্নাংশ কি, যেমন দশমিক সংখ্যার পর, যেমন দশমিকের পর সংখ্যাগুলো সুনির্দিষ্ট, যেমন 5.1 অথবা 1.5 অথবা 2.52 অথবা 2.629 অথবা 0.672 672 679 এটি হতে পারে। তাহলে দশমিকের পর কি 4 ঘর আছে। এই যে দশমিকের পর অঙ্ক সংখ্যা কি নির্দিষ্ট করা, অর্থাৎ দশমিকের পর অঙ্ক সংখ্যা নির্দিষ্ট করা। যেমন আমি এটাকে দেখাই, 2 দিয়ে যদি 3 কে ভাগ করি তাহলে 1 0 0 জন্য একটা দশমিক আনলাম, তাহলে 1.5, তাহলে 2 দিয়ে 3 কে ভাগ করলে 1.5। এটি কি সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ সসীম দশমিক ভগ্নাংশ তাহলে সসীম দশমিক ভগ্নাংশ মানে কি, দশমিকের পর অঙ্কগুলো নির্দিষ্ট। দশমিকের পর আমরা সাধারণত সংখ্যা বলি না, এগুলিকে অঙ্ক বলি। দশমিকের পর অঙ্কগুলোকে নির্দিষ্ট করা, তাহলে এটি হবে কি সসীম দশমিক ভগ্নাংশ। এখন দশমিকের পর অঙ্কগুলো যদি নির্দিষ্ট আকারে না থাকে, নির্দিষ্ট আকারে না, অনির্দিষ্ট, অসীম, যেমন নির্দিষ্ট নাই, যেমন একটা লিখি এইভাবে, যেমন 2.693693342505 এইভাবে কি চলতেই আছে, এইভাবে চলতেই আছে, এভাবে কি চলতেই আছে। দশমিকের পর অঙ্কগুলো এভাবে চলতেই আছে, অসীম আকারে চলতে আছে। তাহলে এগুলো হচ্ছে কি অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে সসীম দশমিক ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশ কি, এই বিষয়গুলো আমরা বুঝতে পারলাম। এখন অসীম দশমিক ভগ্নাংশ আবার দুই ধরনের হতে পারে। অসীম দশমিক ভগ্নাংশ ওগুলো আবার দুই ধরনের হতে পারে। যেমন এটা লিখলাম এভাবে, এখানে কি লিখছি, 2.6934250556, কি এইভাবে চলতেই আছে চলতে আছে, 6 এর পর কি আছে আমি জানি না, এই একটা। আরেকভাবে হতে পারে, যেমন দশমিকের পর আমি এখানে লিখি যে 1.6666666 এইভাবে 666 আসছে। আবার এমনও হতে পারে যে 2.156 এইভাবে কি, এই যে 156, তারপর আবার 156, আবার 156, আবার 156, আবার 156, আবার 156। তাহলে আমরা বুঝতে পারলাম কি অসীম দশমিক ভগ্নাংশ মানে কি, এইভাবে দশমিকের পর অঙ্কগুলো অবিরাম দ্বারায় চলতে থাকে, অবিরাম দ্বারায় চলতে থাকে। অঙ্কগুলো দশমিকের পর অঙ্কগুলো অবিরাম দ্বারায় চলতে পারে। এই অবিরাম দ্বারায় চলার ক্ষেত্রে পদ্ধতি হচ্ছে দুইভাবে চলতে পারে। অবিরাম দ্বারায় চলা সে দুইভাবে চলতে পারে। কিভাবে? একটি হচ্ছে কি, যে কোন সংখ্যার পর কোন সংখ্যা আসবে এই সংখ্যাগুলা কি অজানা, বা কোন অঙ্কের পর কোন অঙ্ক আসবে, সংখ্যা না বলে অঙ্কগুলা বলি, দশমিকের পর কোন অঙ্কের পর কোন অঙ্ক আসবে ওই সংখ্যা, ওই অঙ্কগুলো আমরা জানি না, ওই অঙ্কগুলা কি অজানা, অজানা ভাবে চলতেই থাকে। যে 6 এর পর 9 আসছে, 9 এর পর 3 আসছে, 3 এর পর 4 আসছে, 4 এর পর 2 আসছে, 5 আসছে, 0 আসছে, 5 আসছে, 6 আসছে, এবং এরপরে কি আসবে আমরা জানি না, এরপরে কি আসবে আমরা জানি না, এই একভাবে আসে। আবার দশমিকের পর এইভাবে একই সংখ্যা বারবার আসতে পারে, যেমন 1.666666, যেমন কোন সংখ্যাকে, আচ্ছা এটা একটু পরে দেখাই। আবার একই সংখ্যা বারবার আসে, একই সংখ্যা বারবার 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 একই সংখ্যা কি আসছে, তাহলে কোনকে 1.6 দিয়ে যদি 1 কে ভাগ করি তাহলে কত, 0 পয়েন্ট, এটা শূন্য আনলাম, 0.1, কত হলো 6, 40, তারপর কত 6 দিয়ে 36, 48, 1.6666, তাহলে 6 দিয়ে যদি 1 কে ভাগ করি আমরা, 6 দিয়ে 1 কে ভাগ করলে 0.16666 এইভাবে আসবে, এইভাবে আসবে, মানে 666 এইভাবে আসবে। তাহলে এক সংখ্যা বারবার বারবার এইভাবে রিপিট হতে পারে, আবার একাধিক সংখ্যাও বারবার রিপিট হতে পারে। যেমন এখানে দশমিকের পর 156 156 156 156 এইভাবে কি হচ্ছে
বারবার ধারাবাহিকভাবে কি হচ্ছে 156, এই তিনটি অঙ্কই বারবার কি হচ্ছে রিপিট হচ্ছে, 156 পরে আবার 156 আসছে, আবার 156 আসছে, এইভাবে ধারাবাহিকভাবে কি হচ্ছে রিপিট হচ্ছে। আবার এমনও হতে পারে 1 2 অঙ্কের পর, যেমন 0.1 পরে কি 6 6 6 6 6 6 এইভাবে আসতেছে আসতেছে। একটি অঙ্কের পর পরবর্তী অঙ্ক থেকে এইভাবে ধারাবাহিকভাবে শুরু হতে পারে। তাহলে আমরা অসীম দশমিক ভগ্নাংশের দুই ক্যাটাগরির হয়ে এই বিষয়টা বুঝলাম। একটি কি অনিয়মিত আকারে, দশমিকের পর অঙ্কগুলো কি অনিয়মিত আকারে আসছে, অর্থাৎ কোন অঙ্কের পর কোন অঙ্ক আসবে আমরা জানি না, কিন্তু আরেকটা পদ্ধতি আছে কি, যে কোন অঙ্কের পর কোন অঙ্ক আসছে আমরা জানি। যেমন এখানে 6 এর পর আবারও 6 আসছে, আবারও 6 আসছে, আবারও 6 আসছে। এখানে 1 এর পর 5 আসছে, 5 এর পর 6 আসছে, আবার 156 এইভাবে এই তিনটা অঙ্ক বারবার কি হচ্ছে রিপিট হচ্ছে। এই যে এই যে বারবার রিপিট হচ্ছে, এটাকে বলা হয় কি অসীম আবৃত। এই যে বারবার রিপিট হওয়া মানে কি বারবার কি আবৃত হচ্ছে না, বারবার 156 156 156 এইগুলো যে বারবার আবৃত হচ্ছে, এই জন্য এই সংখ্যাকে, এই দশমিক ভগ্নাংশটাকে বলা হয় অসীম দশমিক আবৃত ভগ্নাংশ। অসীম দশমিক আবৃত ভগ্নাংশ, অসীম দশমিক কি আবৃত ভগ্নাংশ। তাহলে অসীম দশমিক ভগ্নাংশে একটি কি পেলাম আবৃত। তাহলে যেইটা দশমিকের পর অঙ্কগুলা কি অঙ্ক আসছে, কোনটার পর কোন অঙ্ক আসছে এটা আমরা জানি না, না জানা আমাদের অজানা, তাহলে এটা হচ্ছে কি অনাবৃত। কোনো সংখ্যা এখানে দেখো বারবার রিপিট হচ্ছে না, কোনো সংখ্যা এখানে কি বারবার রিপিট হচ্ছে না, কোনো ধারাবাহিকতা নাই, তাহলে এটাকে কি বলবো অনাবৃত। অসীম অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। আর এগুলা কি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অসীম একটির পর একটি বারবার আসতেছে, তাহলে কি অসীম অবশ্যই, কিন্তু কি বারবার নির্দিষ্ট এক বা একাধিক সংখ্যা বারবার কি হচ্ছে আবৃত হচ্ছে, এই জন্য কি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে অসীম দশমিক ভগ্নাংশ কি কি আমরা পেলাম, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশ এবং অনাবৃত দশমিক ভগ্নাংশ, অনাবৃত দশমিক ভগ্নাংশ 1 এবং 2, এই দুইটা। এই যে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, ওই সংখ্যাগুলোকে কি বলা হয় অমূলদ সংখ্যা বলা হয়। এগুলোই হচ্ছে কি অমূলদ সংখ্যা, যদিও মূলদ অমূলদ পরে পরে এক সময় দেখাবো। আর এই যে দশমিকের পর একটি সংখ্যা কি হচ্ছে বারবার রিপিট হচ্ছে, এটাকে এই যে 1.66666 এইভাবে না লিখে, বারবার যেহেতু রিপিট হচ্ছে এটাকে এইভাবে লেখা যায় 1 পয়েন্ট দশমিক দেওয়ার পর 6 6, এই বারবার 6 না লিখে একবার 6 লিখবো, লিখে এর মাথায় উপরে একটা ডট দেবো, এইভাবে একটা বিন্দু দেবো। এই বিন্দুটার নাম হচ্ছে কি পুনঃপৌনিক, এই বিন্দুটার নাম হচ্ছে পুনঃপৌনিক। এই পুনঃপৌনিক মানে কি এই 6টা পুনর্বার রিপিট হচ্ছে, 6টা পুনর্বার রিপিট হচ্ছে, এইভাবে ধারাবাহিকভাবে চলছে, ধারাবাহিকভাবে চলছে। তাহলে আমরা কি 1.6 পুনঃপৌনিক উচ্চারণ করবো কি 1.6 পুনঃপৌনিক। আর এখানে 2.156 বারবার রিপিট হচ্ছে, তাহলে এইটাকে লেখা হয় এইভাবে 2.156 বারবার না লিখে এখানে এইটা থেকে এইটা পুনঃ রিপিট হচ্ছে, তাহলে 1 এর উপর একটি পুনঃপৌনিক দেবো এবং 6 এর উপর একটি পুনঃপৌনিক দেবো। তার মানে কি যে 1 থেকে 6 পর্যন্ত বারবার কি হচ্ছে বারবার রিপিট হচ্ছে, 1 থেকে 6 পর্যন্ত পুনর্বার রিপিট হচ্ছে, পুনর্বার রিপিট হচ্ছে। 2.1 পুনঃপৌনিক 56 পুনঃপৌনিক, এই বিষয়টাকে এইভাবে লিখতে পারে না। তাহলে অসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে, অসীম দশমিক ভগ্নাংশ কত প্রকার আমরা লিখলাম, এবং অসীম দশমিক ভগ্নাংশ আবৃত অনাবৃত হয় এগুলা দেখলাম, এবং অনাবৃত যেটা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ ওগুলাই হচ্ছে অমূলদ সংখ্যা। এটা এই যে এই 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 সংখ্যাটাই হচ্ছে কি এই ধরনের সংখ্যাগুলাই হচ্ছে কি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এই সংখ্যাগুলাই অমূলদ সংখ্যা, অর্থাৎ দশমিকের পর অঙ্কগুলা অনির্দিষ্ট অসীম, এবং কোন সংখ্যা আসবে আমরা জানি না, আমাদের অজানা, এরূপ সংখ্যাকে কি বলা হয় অমূলদ সংখ্যা বলা হয়। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে প্রথম অধ্যায়ের বেসিক ক্লাসটা দিলাম। পরবর্তী লেকচারে যে দশমিক ভগ্নাংশ অসীম আবৃত অনাবৃত দেখলাম, এরপরে হচ্ছে ওই অনাবৃত দশমিক মূলদ সংখ্যা এখনো দেখার বাকি ছিল। এরপর হচ্ছে আরেকটা টপিক আছে দশমিকের ভগ্নাংশের সাথে রিলেটেড, দেখি
সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ এবং অসদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ আবার দুই ধরনের হয়। এই যে আবৃত দশমিক ভগ্নাংশ আবার দুই ধরনের হয়, আবৃত হয় আবার দুই ধরনের, একটি হচ্ছে কি সদৃশ্য এবং অসদৃশ্য। এই দুইটা টপিক আমাদের অসীম দশমিক ভগ্নাংশের বাকি আছে, সাথে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এবং পূর্ণবর্গ সংখ্যা, এই বিষয়ে নেক্সট লেকচারে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।